শিক্ষা। এই শিক্ষা আমাদের প্রতিটি মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বলতে পারো প্রত্যেকটি বাবা মা তার ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য শিক্ষা দেওয়ার জন্য যতটুকু পারে তাদের আপ্রাণ চেষ্টা করে চলে। কেউ হয়তো পরিশ্রম করে দৈনন্দিন জীবনযাত্রায় যতটুকু রোজগার করে, আবার কেউ তার ইচ্ছে পূরণের জন্য অনেকটাই কষ্ট করে তার ছেলে মেয়েদেরকে মানুষ করে। তো সত্যি বলতে কি বলতো, এই যে শিক্ষা শিক্ষা প্রতিটা মানুষের জীবনে কখন যে কি কাজে লাগে তার কোনো ঠিক থাকে না। তবে শিক্ষা কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে দেখবে অনেক অনেক বড় হয়ে ওঠে। আর এটা কখন যে কিভাবে কাজে লেগে যায় তার প্রমাণ কিন্তু আজ পেলাম। বাবা মারা তার ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। আর সেই রকম কিন্তু আমার বাবা মাও অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে। বলতে পারো শিক্ষা দেওয়ার জন্য অনেকটাই কষ্ট করেছে। তো সেই শিক্ষা পেয়ে যেমন অনেকে সার্ভিস করে, অনেকে বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত থেকে রোজগার করে। হয়তো আমি সেরকম কিছু পাইনি, কিন্তু বাবা মা কষ্ট করে যে শিক্ষা দিয়েছিল সেই শিক্ষা কিন্তু বিফলে যায় না। বলতে পারো কোনো ছেলে মেয়ের এই শিক্ষা কিন্তু বিফলে যায় না। আজকে যেমন আমি আমার ছেলেকে পড়াতে বসেছি, আর এই পড়ানোর জন্য শিক্ষাটা আমার কাছে রয়েছে। আমার বাবা মা আমাকে শিক্ষিত করে দিয়েছিল। প্রত্যেকটি বাবা মাই যতটুকু পারে তার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয়। কেউ হয়তো 1 পাস, কেউ 5 পাস, কেউ উচ্চ মাধ্যমিক পাস, আবার কেউ বা অনেক ডিগ্রি করে। আর এর পেছনে থাকে বাবা মায়েদের গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই রকম আমিও অল্প স্বল্প কিছু শিক্ষা আছে, যার জন্য হয়তো আমি রোজগার করতে পারছি না, কিন্তু আজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে এই শিক্ষাটা আমি ব্যবহার করতে পারছি। এই যে দেখো, আমার ছেলেকে আমি পড়াতে বসেছি। হ্যাঁ, হয়তো বড় হয়ে গেলে তখন যদি নাও পারি, কিন্তু যতদিন পারবো ততদিন আমি কিন্তু ওকে পড়াবো। আর এই যে আমার কাছ থেকে ও শিক্ষা পাবে, আর আমি পেয়েছি আমার বাবা মার দেওয়া শিক্ষা থেকে, আবার টিউশন টিচারের কাছ থেকে, স্কুলের টিচারের কাছ থেকে। তো দেখো বন্ধুরা, শিক্ষা কখনো বিফলে যায় না। আর আজকে আমার এইরকম পরিস্থিতিতে আজ আমি একটা টিউশন টিচার দিলে তার পেছনে অন্তত 200 টাকা, 300 টাকা, 500 টাকা, যে যেভাবে পড়াবে তার উপর খরচ আছে। কিন্তু আমার মধ্যে একটু শিক্ষা আছে বলে, যার জন্য আমি নিজের হাতে করে ছেলেকে মানুষ করতে পারবো। বলতে পারো ওকে পড়াশোনার দায়িত্বটা পুরোটাই আমি হ্যান্ডেল করতে পারবো। আর এছাড়া বাড়ির জন্য যে খরচটা হতো, ওকে টিউশন টিচার দিলে যে খরচটা হতো সেটাও কিন্তু বেঁচে যাবে। আর একদিকে যেমন আমি আমার শিক্ষাটার ব্যবহার করতে পারবো, বিফলে যাবে না, সেই রকম একদিকে আমি আমার সংসারের জন্য কিছুটা অর্থ উপার্জন করতে পারবো। যে পয়সাটা আমার টিউশন টিচারে যেত সেটা আমার ঘরের কিন্তু সাশ্রয়ী কাজে লাগবে। মোট কথা এটাই বলতে পারি যে কোনো একটা টিউশন টিচারের পেছনে যে টাকাটা আমার খরচ হতো সেটা কিন্তু আমি সাশ্রয় করতে পারছি। এটা আমার পরিবারের জন্য অনেকটাই বলতে পারো ভালো। এই ছোটখাটো খরচগুলো যেগুলো নিজে সাশ্রয় করতে পারবো, যেগুলো নিজের দ্বারা সম্ভব, সেগুলো আমি নিজেই করি। সেই জন্য টিউশন টিচার না দিয়ে এই খরচটাও যেন আমি বাঁচিয়ে দিতে পারি। তার জন্য সংসারের সমস্ত কাজ যতই করি না কেন, ছেলেকে একটু পড়ানোর সুযোগ খুঁজি। আর দেখো, ছেলেকে পড়াতে পড়াতে আমি কিন্তু বিছানাটাও গুছিয়ে নিলাম, কারণ একসাথে দুটো কাজ না করলে তখন কাজের অনেক দেরি হয়ে যাবে। তো একদিকে মুখে যেমন ছেলের কথাগুলোর উত্তর দিচ্ছি, ও যেগুলো পড়তে পড়তে পারছি না সেগুলোর সঙ্গে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি মনমন, ব্লগার মনমন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনুরোধ রইল। যে বা যারা যেখান থেকে ভিডিও দেখছো, আশা করছি ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। এই যে দেখো, ট্রাকসেনটা নিয়েছিলাম কাল রাত্রিতে, খুব ব্যথা করছিল ঘাড়ে। তো ঘাড়ে যখন ব্যথা করে, মাঝে মধ্যেই হয়, সেই জন্য আমি কোনো ব্যথার ওষুধ খাই না। এতে করে শরীরে যেমন খারাপ হয়, সেরকম সঙ্গে সঙ্গে আমার ওষুধের খরচাটাও বেঁচে যাবে। তার জন্য আমি ট্রাকসেনটা নিই। তো খুব বেশি ব্যথা হলে নিতেই হয়, কিন্তু অল্প আদ্রু ব্যথা হলে আমি ট্রাকসেনটা নিই। আর এক্ষেত্রেও কিন্তু পরিবারের জন্য কিছু সাশ্রয় করতে পারি, খরচটা কমাতে পারি। আর আমাদের এই অভাবের সংসারে ছোটখাটো বিষয়গুলো একটু না চিন্তা ভাবনা করে চললে অনেক খরচা হবে, যেটা আমরা মাসের শেষে কুলোতে পারবো না। যদি প্রথম থেকেই অনেক খরচা করি, তাহলে দেখবে মাসের শেষে অনেকটাই অসুবিধে হয়ে যাবে, অনেকটাই অভাব পড়বে। কিন্তু এই দিকগুলো মেনে চললে দেখবে আর কোনো কিছুরই অসুবিধে হবে না, মাসের শেষে মোটামুটি সবকিছুই ঠিক হয়ে যায়।
এখন কলপাড়ে চলে এলাম, ছেলেকে পড়িয়ে নিয়েছি, আরো কিছুটা পড়ছে, নিজে যেটা পারবে। তো এই যে কলপাড়ে এসে জল ধরছি, দেখো বন্ধুরা, জলটা কিন্তু আমি পুরোপুরি ছেড়ে দিইনি, এতে করে জলটার অপচয় হবে আর আমার কারেন্ট বিলও উঠবে। তো সব বোতলগুলো একসাথে নিয়ে এসেছি যাতে করে সারাদিনে সব জলটা ভরিয়ে নিতে পারি। কেন বলো তো, বারবার যদি পাম্প চালাই তাহলে কারেন্ট বিলও উঠবে, আর আমাদের বেঙ্গলে তো কারেন্ট বিল অনেকটাই, মানে ইলেকট্রিকের বিল তো অনেকটা পরিমাণে ইউনিটে আসে, যার জন্য একবারই মেশিন চালাই আর একবারই জল ভরে নেওয়ার চেষ্টা করি। আর ওদিকে দেখো ট্যাঙ্কিতে জল উঠছে আর অর্ধেকটা এদিকে চালানো রয়েছে, যাতে দুটো কাজ একসঙ্গেই হয়ে যায়। আমাদের মতন অভাবের সংসারে ছোটখাটো এই বিষয়গুলো চলতে পারলে দেখবে আর কোনো কিছুরই অসুবিধা হবে না, আর দিন শেষে মাস শেষে সংসারে কোনো কিছুর অসুবিধাও হবে না, আর অনেকটাই সুখ শান্তিতে থাকতে পারবো। তবে হ্যাঁ, ছোটখাটো বিষয়গুলো অবশ্যই কিন্তু মেনে চলতে হবে, আর এগুলো পুরোপুরি নির্ভর করে ঘরের গৃহবধূর ওপর। এরপর চলে এলাম কলপাড়ে। এই যে কত হাঁড়ি কড়া বাসন অনেক কিছু পড়ে রয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে আমার হাঁড়িটা রয়েছে, এটা কালকে সকালবেলায় মানে কাল দুপুরবেলায় ভাত হয়েছিল, তো একটু ভাত ছিল যার জন্য রাত্রিবেলায় খাওয়া হয়েছিল, তাই দুপুরে বাসনটা আর মাজিনি এই হাঁড়িটা। তো এখন যখন বাসনগুলো বের করেছি আর ভাত তো করতেই হবে, তাই হাঁড়িটা মাজার জন্য কলপাড়ে নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, উনুনের কাঠে রান্না করলে কতটা পরিশ্রম হয়, কতটা কষ্ট হয়। সবচেয়ে বেশি কষ্ট হয় এই পোড়া হাঁড়ি কড়াগুলো মাজতে। কিন্তু কি করব, আমাদের মতন সংসারগুলো তো এইরকম কষ্টগুলো করতেই হবে। তো এই অভাবের সংসারে যদি একটু আমরা সাশ্রয় করতে পারি, যদি খরচ কমাতে পারি, তাহলে কতই না ভালো হয়। যার জন্য গ্যাসে না রান্না করে আমি যতটুকু পারি চেষ্টা করি উনুনে রান্না করার। আর উনুনে রান্না করলে তাহলে গ্যাসের সাশ্রয়টাও হয়ে যাবে, গ্যাসে প্রত্যেক মাসে যে খরচটা হয় সেটাও কিন্তু বেঁচে যাবে। তো বন্ধুরা, অনেক বক বক করে দিলাম। আর তোমরা সবাই বলো, আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা কেন কমেন্ট করছো না? আর তোমাদের কি আমার ভিডিও ভালো লাগছে না? তো যদি ভালো না লেগে থাকে তাও বলবে, আর তোমরা আমার কাছ থেকে কিরকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। দেখো, হাঁড়িটা মাজতে না একটুও পরিশ্রম না লাগলেও এই হাঁড়ির যে ধারগুলো আছে, যেটা ধরে ভাতের ফ্যান গালা হয়, সেই জায়গাগুলো মাজতে খুব হায়রান লাগে। মানে সাইডে সাইডে কালিগুলো এমন ভাবে চিটে থাকে, মাজা যায় না। তো যাই হোক, এখন মেজেও ফেলেছি, বাকি থালাগুলোও এখন মেজে নিচ্ছি। সব বাসনগুলো মোটামুটি মাজা হয়ে গেছে, আর এখন মাজা যে বাসনগুলো সেগুলো ধুয়ে নিব, তারপরে ওই যে শেষে দেখছো কড়াটা আছে ওটা মাজবো। আজ অনেকটাই মেঘলা আবহাওয়া কেটে গিয়েছে, কয়েকদিন ধরে একটু মেঘলা মেঘলা আবহাওয়া ছিল আর বেশ কুয়াশা দিয়েছিল। এখন দেখো আকাশটা পুরো পরিষ্কার রয়েছে। আর জানো তো বন্ধুরা, আমার বাসন মাজার জন্য এই জায়গাটা খুব ভালো, তবে সকালবেলায় এখানে খুব রোদ চলে আসে। আর এখন তো একটু বেলা হয়েছে, কারণ ছেলেকে পড়াচ্ছিলাম, সেই জন্য রোদটা নেই আর বাসন মাজতে অসুবিধে হচ্ছে না। সব কাজ সেরে ছেলেকেও রেডি করে দিয়েছিলাম, ও এখন স্কুল চলে গেল। হঠাৎ করে দেখলাম যে হনুমানে হামলা করেছে আমাদের বাগানে। এসে দেখি, দেখো বন্ধুরা, কি অবস্থা করেছে, টমেটো গাছের একটাও পাতা নেই। আর যতগুলো টমেটো ছিল তার মানে 80% নিয়ে নিয়েছে, মানে খেয়ে নিয়েছে, আর এই যে কয়েকটা পড়ে আছে। তো এসে খুব খারাপ লাগলো, তাই ভাবছি এগুলোকে বাড়ি নিয়ে চলে যাব, আর এখানে রাখবো না। তো এরকম ছোটখাটো বিষয়গুলো না হিসেব করেই আমাদেরকে চলতে হয়। যদি আমি রেখে দিই তাহলে ধরো আবার পরের দিন এসে খেয়ে নেবে, তাই টমেটোগুলো নিয়ে এলাম। এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে। তো ভাতটার ফ্যানটা গালার জন্য উপুড় করে দিলাম। জানো তো, যদি এমনি হাঁড়িটা রেখে দিই ফ্যান গেলে, তাহলে ওটাতে কি হবে বলো তো, ভাতের ফ্যানটা রয়ে গেলে যদি ভাত বাড়ে পরের দিন আর সেটা খাওয়া যাবে না। তাই যাতে পরের দিন ফেলতে না হয় সেই জন্য ওভাবে উপুড় করে রাখি। অনেকটাই সময় চলে গেল, অনেক রকম কাজও করলাম, তো হিসেব করে চলতে চলতে জানো তো নিজেরই খাওয়া দাওয়াটা হয়নি। আর আজকে সেইভাবে খিদেও নেই, কিন্তু দেখলাম যখন আমি খেতে যাব অল্প একটু খিদে লাগছে, তখন দেখছি কালকের একটু রাত্রেবেলার মটর তরকারি ছিল। তো দেখলাম যে তরকারিটা খুব ভালোই রয়েছে, তাই এখন আর মুড়িগুলো নিয়ে না খেতে পেরে বেকার নষ্ট করার থেকে এটার সঙ্গে একটু শসা পেঁয়াজ
আর লঙ্কা দিয়ে ভালো করে চাট করে খেয়ে নিলাম। তো এরকম অল্প একটু আধটু খাবার খেয়েও আমার কিন্তু খুব অসুবিধে হয় না। এখন তো বেলা অনেকটা, যদি মুড়ি না খেতে পারি বেকার নষ্ট হবে। তাই একটু হিসেব করতে যে, আর সত্যি বলতে কি হিসেব কেন, এটা খেতেও আমার খুব ভালো লাগছিল। আর এই অবেলায় বেশি খাবার খাবো না বলে এটাকে খেয়ে নিলাম। আমি এটা খাচ্ছি আর ওদিকে আমার কড়াইয়ের মধ্যে ডাল হচ্ছে, সেই জন্য আর ঘরের মধ্যে না ঢুকে এখানেই খেতে খেতে দেখছি। ডালটাও ফুটে এসেছে। আর জানো তো বন্ধুরা, ডালটাতে কিন্তু হলুদ দিইনি। তোমরা আবার দেখে অন্য কিছু ভেবো না যে কেন হলুদ দিইনি। হলুদ না দেওয়ার কারণ হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হবে, আর তাহলে কাঠটাও খুব কম পুড়বে। একটু যখন সেদ্ধ হয়ে আসবে তখন নামাবার কিছুক্ষণ আগে হলুদ দিয়ে দিতে হবে। এটা হচ্ছে পালং শাক। তো এটা দিদিদের বাড়িতে দিয়েছিল। আজকে আমি অন্য একটা সবজি কেটে ফেলেছিলাম, আর সেটা হচ্ছে ডাঁটার তরকারি। কিন্তু যখন দেখলাম ওরা সবজিটা দিল, মানে এই পালং শাকটা, তো এখন গরমের দিন, আবার শীতের শেষ, শীতের শেষ কেন, গরমেই পড়ে গিয়েছে। তাই আজকে আর ওই ডাঁটার তরকারিটা রেখে দিলাম, মানে তরকারি না করেই রেখে দিলাম, কালকে করব। আর এদিকে দেখো পালং শাক করবো বলে দু একটা ডাঁটা দিয়ে বাকি যে পালং শাকের তরকারি করার সবজিগুলো থাকে সেগুলো দিয়ে বসিয়ে দিলাম। পালং শাকের তরকারি দেওয়ার একটাই কারণ ছিল, কি বলো তো বন্ধুরা, ছেলে না দাঁতে চিবোতে চায় না, যার জন্য দুটো ডাঁটা দিয়ে দিচ্ছি, তাহলে ও চিবিয়ে খাবে। আর পালং শাকটা আজকে তাড়াহুড়ো করলাম, শুকনো হয়ে যাবে, বেকার নষ্ট হবে। আজকে যে তরকারিটা কেটেছিলাম সেটা তো কালকেও করা যাবে, কিন্তু এই শাকটা যদি নষ্ট হয়ে যায় কেমন একটা লাগে। তাই এই ছোটখাটো বিষয়গুলো একটু আমি হিসেব করেই চলি। সংসারের সবকিছু ঠিক রাখতে, সংসারের অভাবকে রক্ষা করতে আমাদেরকে একটু হিসেব নিকেশ করে চলতে হয়। আমাদের মতন অভাবের সংসারে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা পদক্ষেপে অল্প একটু না হিসেব করে চললে দেখবে মাসের শেষে তখন আর আমাদের অনেক অসুবিধে হয়ে যায়, তখন আর কোনো কিছুই ঠিকঠাক থাকবে না। তাই যাতে অসুবিধে না হয় সেই জন্য প্রতিদিন প্রতিনিয়তই ছোটখাটো বিষয়গুলো একটু হিসেব করে চলতে হয়। তো দেখতে দেখতে আমার পালং শাকের তরকারিও হয়ে গেছে, আর এটাকে বড়ি পাঁচফোড়ন লঙ্কা দিয়ে ছকে নেব। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই একটু পাশে থেকো, কাল আবার দেখা হবে, টাটা।